বাংলা গল্প চ্যানেলে সবাইকে সুস্বাগতম। সত্যজিৎ রায়ের গল্প 101 থেকে আমরা পরপর গল্প শুনছিলাম। 16টা গল্প আমরা শুনে নিয়েছি, আজকে 17তম গল্প শুনবো। আজকে গল্প প্রফেসর হিজি বিচ বিচ, সত্যজিৎ রায়। তাহলে শুরু করা যাক আজকের গল্প, সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর হিজি বিচ বিচ। আমার ঘটনাটা কেউ বিশ্বাস করবে বলে বিশ্বাস হয় না, না করুক, তাতে কিছু এসে যায় না। নিজে চোখে না দেখা অবধি অনেকেই অনেক কিছু বিশ্বাস করে না, যেমন ভূত। আমি অবশ্যই ভূতের কথা বলতে বসিনি। সত্যি বলতে কি, এটা যে কিসের ঘটনা বলা চলে সেটা আমি নিজেই জানি না, কিন্তু ঘটনা ঘটেছে আর আমার জীবনেই ঘটেছে, তাই আমার কাছে সেটা সত্যি। আর সেটা বিষয় লেখা আমার কাছে খুবই স্বাভাবিক। আগেই বলে রাখি, যাকে নিয়ে এই ঘটনা তার আসল নামটা আমি জানি না। তিনি বললেন তার কোনো নামই নেই। শুধু তাই না, নাম দিয়ে একটা ছোটখাটো লেকচারই দিয়ে ফেললেন আমাকে। বললেন, নাম দিয়ে কি হবে মশাই? নাম একটা ছিল এককালে, সেটার আর প্রয়োজন নেই বলে বাদ দিয়ে দিয়েছি। আপনি এলেন, আলাপ করলেন, নিজের নামটা বললেন, তাই নামের প্রশ্নটা উঠেছে। এমনিতে কেউ তো আসে না, আর তার মানে কারুর আমাকে নাম ধরে ডাকার প্রয়োজনও হয় না। চেনাশোনা নেই, কেউ নেই, কাউকে চিঠি লিখি না, কাগজে লেখা ছাপাই না, ব্যাংকে চেক সই করি না, কাজেই আমার নামের প্রশ্নটা আসে না। একটা চাকর আছে, সেটাও বোবা। বোবা না হলেও সে নাম ধরে ডাকতো না, বলতো বাবু। ব্যাস, ফুরিয়ে গেল। এখন কথা উঠতে পারে আপনি কি বলে ডাকবেন, এটা নিয়েই ভাবছেন তো? শেষটা অবশ্যই তাকে প্রফেসর হিজি বিজ বিজ বলে ডাকাই ঠিক হলো। কেন, সেটা পরে সময় মতো বলছি, আগে একটু গোড়ার কথা বলে নেওয়া দরকার। ঘটনাটা ঘটে গোলকপুরে, উড়িষ্যার গঞ্জাম ডিস্ট্রিক্টে বহরমপুর স্টেশন থেকে 10 মাইল দূরে সমুদ্রের ধারে একটা ছোট্ট শহর গোলকপুর। গত 3 বছর অফিসের কাজের চাপে ছুটি নেওয়া হয়নি। এবার 3 সপ্তাহের ছুটি নিয়ে এই না দেখা অথচ নাম শোনা জায়গাটা যাওয়া স্থির করলাম। অফিসের কাজের বাইরে আমার আর একটা কাজ আছে, সেটা হলো অনুবাদের কাজ। আজ পর্যন্ত আমার করা 7খানা ইংরাজি রহস্য উপন্যাসের কথা বাংলায় অনুবাদ বাজারে বেরিয়েছে। প্রকাশক বলেন বইগুলোর কাটতি ভালো। কতকটা তারই চাপ নিতে হয়েছে ছুটিটা। এই 3 সপ্তাহের মধ্যে একটা গোটা বই অনুবাদ করার দায়িত্ব আমার স্কন্ধে রয়েছে। গোলকপুরে আগে কখনো আসেনি, বাছাইটা যে ভালোই হয়েছে সেটা প্রথম দিন এসেই বুঝেছি। এমন নিরিবিলি অথচ মনোরম জায়গা কমই দেখেছি। নিরিবিলি আর এজন্যই যে এটা অল অফ সিজন, এপ্রিল মাস। হাওয়া বদলের দল এখনো এসে পৌঁছয়নি। যে হোটেলে এসে উঠেছি তাতে আমি ছাড়া আছেন আর এক মাত্র প্রাণী, এক বৃদ্ধ আর্মেনিয়ান, নাম মিস্টার অ্যারাটুন। তিনি থাকেন হোটেলের পশ্চিম প্রান্তের ঘরে, আর আমি থাকি পূর্ব প্রান্তে। হোটেলের লম্বা বারান্দার ঠিক নিচে থেকেই শুরু হয়েছে বালি। 100 গজের মধ্যেই সমুদ্রের ঢেউ এসে সেই বালির ওপর আছড়ে পড়ছে। লাল কাঁকড়াগুলো মাঝে মাঝে বারান্দায় উঠে এসে ঘোরাফেরা করে। আমি ডেক চেয়ারে বসে দৃশ্য উপভোগ করি আর লেখার কাজ করি। সন্ধ্যায় ঘন্টা দুয়েকের জন্য কাজ বন্ধ রেখে বালির ওপর হাঁটতে বেরোই। প্রথম দুদিন সমুদ্রের তীরে ধরে পশ্চিম দিকটায় গিয়েছি। তৃতীয় দিন মনে হলো এইবার পূর্ব দিকটাতেও যাওয়া দরকার। বালির ওপর আর্দ্রিকালের নোড়াধরা পড়া বালিগুলো ভারী অদ্ভুত লাগে। মিস্টার অ্যারাটুন বলছিলেন এগুলো নাকি প্রায় 300-400 বছরের পুরানো। এককালে গোপালপুর নাকি ওলন্দাজের একটা ঘাঁটি ছিল। ওরা বাড়ির বেশিরভাগই নাকি সেই সময়কার। দেওয়ালের ইটগুলো চ্যাপ্টা আর ছোট ছোট, দরজা জানালা নাকি বাকি রয়েছে শুধু ফাঁকগুলো। আর ছাদ বলতেও ছাউনির চেয়ে বেশি ফাঁকাটাই বেশি। একটা বাড়ির ভিতর ঢুকে দেখছি ভারী থমথমে মনে হয়। পূর্ব দিকে কিছু দূর গিয়ে দেখলাম এক জায়গায় বালির অংশটা খানিকটা
চওড়া হয়ে গিয়েছে, আর তার ফলে শহরটা সমুদ্র থেকে অনেকটা পিছনে গিয়েছে। প্রায় সমস্ত জায়গাটা জুড়ে কাত করে শোয়ানো রয়েছে অন্তত শখানেক নৌকা। বুঝলাম এইগুলোতেই লুনিয়ার সকালে সমুদ্রে মাছ ধরতে বেরোয়। লুনিয়াগুলোকেও দেখলাম ওখানে এখানে বসে জটলা করছে। কিছু বাচ্চা লুনিয়া জলের কাছটা দিয়ে কাঁকড়া ধরছে। খানচারে শুয়োর এদিক ওদিক গদগদ করে বেড়াচ্ছে। এরই মধ্যে আবার দেখলাম একটা উপুর করা নৌকার ওপর বসে আছে দুই পৌর বাঙালি ভদ্রলোক। একজনের চোখে চশমা, তিনি হাতে একটা বাংলা খবরের কাগজ হাওয়ার মধ্যে ফাত ভাঁজ করে নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন। আর একজন বুকের কাছে হাত দুটোকে জড়ো করে এক দৃষ্টে সমুদ্রের দিকে চেয়ে বেড়ি খাচ্ছেন। আমি একটু কাছে যেতে কাগজওয়ালা ভদ্রলোক সেদে আলাপ করার ভঙ্গিতে বললেন, নতুন এলেন? হ্যাঁ, এই দুদিন। সাহেব হোটেলে উঠেছেন? আমি একটু হেসে বললাম, আপনারা এখানেই থাকেন? ভদ্রলোক এতক্ষণে কাগজটা সামলাতে পেরেছেন, বললেন, আমি থাকি 24 বছর হলো গোপালপুরে। নিউ বেঙ্গলিটা আমারই হোটেল। ঘনশ্যামবাবু অবশ্যই আপনার মতো চেঞ্জে এসেছেন। আমি আচ্ছা বলে আলাপ শেষ করে এগোতে যাব এমন সময় ভদ্রলোক আর একটা প্রশ্ন করে বসলেন, ওদিকটায় যাচ্ছেন কোথায়? বললাম, এমনি একটু বেড়াবো আর কি। কেন বলুন তো? আচ্ছা, মুশকিল তো, বেড়াতে যাচ্ছি কেন সেটাও বলতে হবে। ভদ্রলোক ইতিমধ্যে উঠে দাঁড়িয়েছেন। আলো কমে আসছে, আকাশের উত্তর পশ্চিম কোণে একটা কালচে নীল মেঘের চবড়া জমাট বেঁধেছে। ঝড় হবে নাকি? ভদ্রলোক বললেন, বছরখানেক আগে হলে কিছু বলার ছিল না, যেখানে মন চায় নির্ভয়ে ঘুরে আসতে পারতেন। গত সেপ্টেম্বরে পূর্ব দিকে লুলিয়া বস্তি ছাড়িয়ে মাইলখানেক দূরে একটি প্রাণী এসেছে আস্তানা গেড়েছে। ওই পোড়ো বাড়িগুলো দেখছেন, ওরই মধ্যে একটিতে। আমি অবশ্যই নিজে দেখিনি সে বাড়ি, এখানকার পোস্টমাস্টার মহাপাত্র বলছিল দেখেছে। আমি জিজ্ঞাসা করলাম, সাধু সন্ন্যাসী গোছের কেউ? আদতেও না। তবে তিনি যে কি সেটা মশাই জানতে পারিনি। মহাপাত্র বললে, বাড়িটার ফাটাফুটো নাকি সব তেরপোল দিয়ে ঢেকে ফেলেছে, ভেতরে যে কি হয় কেউ জানে না। তবে ছাদের একটা ফুটো দিয়ে বেগুন ধোয়া বেরোতে দেখা যায়। বাড়িটা না দেখলেও লোকটাকে আমি নিজে দেখেছি দুবার। আমি ঠিক এইখানটাতেই বসে, আর ও হেঁটে যাচ্ছিল আমার ঠিক সামনে দিয়েই। পরনে হলদে রঙের কোট প্যান্টুলুন, গোঁফদাড়ি নেই, মাথায় গুচ্ছের ঝাঁকড়া চুল। হাঁটবার সময় কি জানি বিড়বিড় করছিল আপন মনে। এমনকি একবার যেন গলা ছেড়ে হাসতেও শুনলাম। কথা বললুম, কথার জবাব দিলে না। হয় অভদ্র নয় পাগল, বোধহয় দুটোই। আর আবার একটি চাকরও আছে, তাকে অবশ্যই সকালের দিকটায় বাজারে দেখা যায়। এমন সন্ডামার্কা লোক দেখিনি মশাই। মাথায় কদমরছাই চুল, ঘাড়ে গর্দানে চেহারা, কতকটা ওই শুয়োরের মতনই। লোকটা হয় বোবা, নয় মুখ বন্ধ করে থাকে। জিনিস কেনার সময়ও মুখ খোলে না, দোকানকে হাত দিয়ে দেখিয়ে বুঝিয়ে দেয়। মনিব যেমন লোকই হন না কেন, অমন চাকর যে বাড়ি আছে তার কাছাকাছি না যাওয়াই বুদ্ধিমানের কাজ, নয় কি? ঘনশ্যাম লোকটাও ইতিমধ্যেই উঠে পড়েছেন, বেড়িটাকে বাড়ির ওপর ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, চলুন মশাই। দুই ভদ্রলোক তাদের হোটেলের দিকে রওনা দেবার আগে ম্যানেজার বাবুটি জানিয়ে গেলেন যে তার নাম রাধা বিনোদ চ্যাটার্জি। আমি একবার তার হোটেলে পায়ের ধুলো দিলে তিনি খুবই খুশি হবেন। রহস্য গল্প অনুবাদ করে রহস্য সম্পর্কে যে একটা স্বাভাবিক আকর্ষণ আমার মনে গড়ে উঠেছে, সেটা তো আর নিউ বেঙ্গলি হোটেলের ম্যানেজার বাবু জানেন না। আমি বাড়ি ফেরার কথা একবারও চিন্তা না করে পূর্ব দিকেই আরো এগোতে লাগলাম। এখন ভাটার সময়, সমুদ্রের জল পিছিয়ে গেছে, ঢেউ অল্প। পাড়ে যেখানে এসে ঢেউ ফেনা কাটছে তার কাছেই কয়েকটা কাক লাফালাফি করছে। ফেনাগুলো সর করে এগিয়ে পিছিয়ে এসে পিছিয়ে যাচ্ছে, আর তারপরই ফেনার বুড়বুড়িতে ঢোকার দিকে কাকগুলো কি যেন খাচ্ছে। লুলিয়া গ্রাম ছাড়িয়ে মিনিট 10 হাঁটার পর দূর থেকে ভিজে
বালির ওপর একটা চলন্ত লাল চাদর দেখে প্রথমটা বেশ হকচকিয়ে গিয়েছিলাম। কাছে গিয়ে বুঝলাম সেটা একটা কাঁকড়ার পাল। জল সরে যাওয়াতে দলে দলে তাদের বাসায় ফিরে যাচ্ছে। আর 5 মিনিট পথ যেতেই বাড়িটাকে দেখতে পেলাম। তেলপলের তাপ্পির কথা আগেই শুনেছিলাম, তাই চিনতে অসুবিধা হলো না। কিন্তু কাছে গিয়ে দেখি শুধু তেরপল নয়, বাঁশ, কাঠের তক্তা, মরচে ধরা করুগেটের টিন, এমনকি পেস্ট বোর্ডের টুকরো পর্যন্ত বাড়ি মেরামতের কাজে ব্যবহার করা হয়েছে। দেখে মনে হয় যদি ছাদ ভেদ করে বৃষ্টির জল না পড়ে তাহলে বাড়িতে একজন লোকের পক্ষে থাকা এমন কিছু অসম্ভব নয়। কিন্তু সেই লোকটি কোথায়? মিনিট খানেক দাঁড়িয়ে থেকে মনে হলো সে যদি সত্যি ছিটগ্রস্ত হয়, আর যদি সত্যি একটা স্বর্ণমার্কা চাকর থেকে থাকে, তাহলে আমি সেভাবে উগ্র কৌতূহল নিয়ে বাড়িটার দিকে হাঁ করে চেয়ে দেখছি, সেটা বোধহয় খুব বুদ্ধিমানের কাজ হচ্ছে না। তার চেয়ে কিছুটা দূরে গিয়ে অন্যমনস্কভাবে পায়চারি করলে কেমন হয়? এত দূর এসে লোকটাকে একবার অন্তত চোখের দেখা না দেখেই ফিরে যাব। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ খেয়াল হলো বাড়ির সামনের দরজার ফাঁকটার পিছনে অন্ধকারের মধ্যে কি যেন একটা নড়ে উঠল। আর তারপরেই একটা ছোট্টখাট্ট বেটে লোক বাইরে বেরিয়ে এলো। বুঝতে বাকি হইল না ইনিই বাড়ির মালিক, আর ইনি বেশ কিছুক্ষণ থেকেই অন্ধকারের সুযোগ নিয়ে আমাকে পর্যবেক্ষণ করছিলেন। আপনার হাতে যে 6টা আঙুল দেখছি, হে হে, হঠাৎ মিহি গলায় কথা এলো। কথাটা ঠিক। আমার হাতের বুড়ো আঙুলের পাশে জন্ম থেকেই একটা বাড়তি আঙুল রয়েছে, যেটা কোনো কাজ করে না। কিন্তু ভদ্রলোক অত দূর থেকে সেটা বুঝলেন কি করে? এবার আরো কাছে এলে পর বুঝলাম তার হাতে রয়েছে একটা আদ্যিকালের চোখা দূরবীন। আর সেইটা দিয়েই নির্ঘাত এতক্ষণ তিনি আমাকে স্টাডি করছিলেন। অন্যটা নিশ্চয়ই বুড়ি আঙুল, তাই নয় হে? ভদ্রলোকের গলার স্বর অত্যন্ত মিহি। এত বয়সের লোকের এমন গলা আমি কখনো শুনিনি। আসুন না, বাইরে দাঁড়িয়ে কেন? কথাটা শুনে আমি রীতিমতো অবাক হলাম। রাধা বিনোদবাবুর কথায় আমার লোকটা সম্পর্কে একেবারে অন্যরকম ধারণা হয়েছিল। এখন দেখছি দিব্যি খোঁজমেজাজি ভদ্র ব্যবহার। আমার চেয়ে এখনো হাত 10 দূরে দাঁড়িয়ে ভদ্রলোক। সন্ধ্যার আলোতে তাকে ভালো করে দেখতে পাচ্ছিলাম না, অথচ দেখার ইচ্ছেটাও প্রবল। তাই তার অনুরোধ আপত্তি করলাম না। একটু সাবধানে, আপনি লম্বা মানুষ। আমার দরজাটা আবার। হেঁট করে মাথা বাঁচিয়ে ভদ্রলোকের আস্তানায় প্রবেশ করা গেল। একটা পুরানো মেটে গন্ধর সঙ্গে সমুদ্রের স্যাঁতস্যাঁতে গন্ধ, আর একটা ঠিক জানি অচেনা গন্ধ মিশিয়ে এক পাঁচ মেশালি জোড়াতালি বাড়ির সঙ্গে বেশ খাপ খেয়ে গিয়েছে। বাঁদিকে আসুন, ডান দিকটা আমার কাজের ঘর। ডান দিকে দরজায় ফাঁকটা দেখলাম একটা বড় কাঠের তক্তা দিয়ে বেশ শক্তপোক্ত ভাবেই বন্ধ করা রয়েছে। আমরা বাঁদিকের ঘরে ঢুকলাম। একটাতে বোধ হয় বৈঠকখানা বলা চলে। এক কোণে একটা কাঠের টেবিলের ওপর কিছু মোটা মোটা খাতাপত্র, গোটা তিনে কলম, একটা দোয়াত, একটা আটার শিশি, একটা বড় কাঁচি। টেবিলের সামনে একটা মরচে ধরা টিনের চেয়ার, একপাশে এক বড় উপুর করা প্যাকিং কেস, আর ঘরের ঠিক মাঝখানে একটা বিরাট চেয়ার। এই শেষে আবার আসবারটি থাকা উচিত ছিল কোনো রাজবাড়ির বৈঠকখানায়। জাঁদরেল কারুকার্য, বসবার জায়গা গাঢ় লাল মখমলের ওপর ফুলকারি। আপনি ওই বাক্সটাই বসুন, আমি চেয়ারে বসছি। এই প্রথম একটা খটকা লাগলো। লোকটা বদ্ধ পাগল না হলে একটু বেয়াড়া রকমের খামখেয়ালি তো বটেই। তা না হলে একজন বাইরের লোককে নিজের বাড়িতে ডেকে এনে প্যাকিং বাক্সে বসাতে গিয়ে নিজে সিংহাসনে বসে। অথচ জানলায় তেরপোলের ফাঁক দিয়ে আসা সন্ধ্যার আলোতে তো তার চোখে কোনো পাগলামির লক্ষণ দেখছি না, বরং বেশ একটা ছেলেমানুষি হাসিখুশি ভাব। আর সেই কারণেই লোকটার বেয়ারা অনুরোধ সত্ত্বেও তার ওপর কোনো বিরক্তি ভাব এলো না। আমি প্যাকিং কেসটার ওপরেই বসলাম। তারপর বলুন, ভদ্রলোক বললেন। কি বলবো, আসলে তো কিছুই বলতে আসেনি, শুধু দেখতেই এসেছিলাম। তাই ফস করে বলুন বললে বেশ মুশকিলে পড়তে হয়। শেষটায় আর কিছু ভেবে না পেয়ে নিজেই পরিচয়টা দিয়ে ফেললাম। আমি এসেছি ছুটিতে কলকাতা থেকে। আমি একজন লেখক। আমার নাম হিমাংশু চৌধুরী।
এদিকে ছিলাম বেড়াতে, আপনার বাড়িটা চোখে পড়ল। বেশ বেশ, পরিচয়টা পেয়ে খুশি হলাম। তবে আমার নামটাম নেই। আমার আবার খটকা, নাম নেই মানে? নাম তো একটা সকলেরই থাকে, এর বেলায় তার ব্যতিক্রম হবে কেন? কথাটা তাকে জিজ্ঞাসা করতেই ভদ্রলোক নামের ওপর লেকচার দিয়েই দিলেন। সেটা শেষ হবার পর আমাকে চুপ করে থাকতে দেখে ভদ্রলোক মুচকি এসে বললেন, আমার কথাগুলো বোধহয় আপনার মনোঃপুত হলো না। একটা কথা তাহলে বলি আপনাকে, আমি নিজে কিন্তু মনে মনে আমার একটা নাম ঠিক করে রেখেছি। অবশ্যই এই নামটা কাউকে বলিনি, কিন্তু আপনার কিনা ৬টা আঙুল, তাই আপনাকে বলতে আপত্তি নেই। আমি ভদ্রলোকের দিকে চেয়ে রইলাম। ঘরে আলো ক্রমশ কমে আসছে। চাকরটাকে দেখছি না কেন? অন্তত একটা মোমবাতি বা কেরোসিনের আলো তো এই সময় ঘরে এনে রাখা উচিত। ভদ্রলোক এবার হঠাৎ তার মাথাটা একপাশে ঘুরিয়ে বললেন, আমার কানটা লক্ষ্য করেছেন কি? এতক্ষণ করিনি, কিন্তু এবার চোখ পড়তেই চমকে উঠলাম। মানুষের এরকম কান আমি কখনো দেখিনি। ওপর দিকটা গোল না হলে ছুঁচালো, ঠিক যেমন শেয়াল কুকুরের হয়, এরকমই হলো কি করে? কান দেখিয়ে আমার দিকে ফিরে ভদ্রলোক হঠাৎ আর একটা তাজ্জব ব্যাপার করে বসলেন। তার নিজের মাথার চুলটা ধরে দিলেন এক টান, আর তার ফলে সেটা খুলে এলো হাতে। অবাক হয়ে দেখি, এক মোমতালুর কাছে তার কানের পাশটায় ছাড়া সারা মাথায় কোনো একগাছি চুল নেই। এই নতুন চেহারা, তার সঙ্গে মিটিমিটি চাহনি, দুষ্টু হাসির ভাব দেখে আমার মুখ থেকে আপনা থেকেই একটা নাম বেরিয়ে পড়ল, হে যে বেচ পেচ। এক্স্যাক্টলি! ভদ্রলোক হাততালি দিয়ে খিলখিল করে হেসে উঠলেন। আপনি ইচ্ছে করলে ছবির সঙ্গে মিলিয়ে দেখতে পারেন। বলবার দরকার নেই, হিজিবিজবিজ চেহারা ছেলেবেলা থেকেই মনে গেঁথে আছে। বেশ বেশ বেশ, আপনি চান তো স্বচ্ছন্দে এ নামটা ব্যবহার করতে পারেন। এমনকি নামটার আগে একটা প্রফেসর জুড়ে দিলে আরো ভালো হয়। অবশ্যই এটা কাউকে বলবেন না, যদি বলেন তাহলে কিন্তু এই প্রথম যেন আমার একটু ভয় ভয় করতে লাগলো। লোকটা নিঃসন্দেহে পাগল, কিংবা বেয়ারা রকমের ছিটগ্রস্ত। এ ধরনের লোককে বরদাস্ত করা ভারী কঠিন। সবসময় কি বলবে কি করবে ভেবে ততস্থ হয়ে থাকতে হয়। দুজনের একসঙ্গে চুপ করে থাকাটা ভালো লাগছিল না, তাই বললাম, আপনার কানের ছুচালো অংশটার রং একটু অন্যরকম বলে মনে হচ্ছে। তা তো হবেই, ভদ্রলোক বললেন। ওটা তো আর আমার নিজের নয়, জন্মের সময় তো আর আমার এরকম কান ছিল না। তাহলে ওটা কি আপনার চুলের মতনই নকল, টানলে খুলে আসবে নাকি? ভদ্রলোক আবার সেই খিলখিল করে হেসে বললেন, মোটেই না মোটেই না মোটেই না। না, লোকটা নির্ঘাত পাগল। বললাম, তাহলে ওটা কি? দাঁড়ান, আগে আমার চাকরের সঙ্গে আলাপ করিয়ে নিন, একেও হয়তো আপনি চিনতে পারবেন। এতক্ষণ লক্ষ্য করিনি, কোন ফাঁকে জানি লোকটা আরেকটি লোক পিছনের দরজা দিয়ে দাঁড়িয়েছে। তার হাতে একটা কেরোসিনের বাতি। এই যে চাকর, যার কথা রাধা বিনোদ বাবু বলেছিলেন। ভদ্রলোক হাতছানি দিয়ে ডাকলের পর সে নিঃশব্দে ঘরে ঢুকে টেবিলের ওপর কেরোসিন বাতিটা রাখলো। সত্যি এরকম সন্নামার্কা লোক আগে দেখেছি বলে মনে হয় না। লোকটার গায়ে একটা ডোরাকটা ফতুয়া আর একটা কালো করে করা ধুতি। পায়ের গুলি, হাতের মাসল, কবজি রেড, বুকের ছাতি, গর্দনের বহর দেখলে স্তম্ভিত হতে হয়। অথচ লম্বায় লোকটা 5 ফুট 2 ইঞ্চির মতো বেশি নয়। কারুর কথা মনে পড়ছে কি আপনার? চাকরটাকে দেখে জিজ্ঞাসা করলেন হিজিবিজি। লোকটা বাতি মাথা নামিয়ে রেখে তার মনিবের দিকে ফিরে আদেশের অপেক্ষায় চুপ করে দাঁড়িয়ে আছে। মিনিট খানেক তার দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ মিলটা মনে পড়ে গেল। অবাক করে বললাম, আরে, এই যে ষষ্ঠীচরণ! ঠিক ধরেছেন ঠিক ধরেছেন। ভদ্রলোক খুশিতে বসেই নেচে নেচে উঠলেন। খেলার ছলে ষষ্ঠীচরণ হাতি লোফেন যখন তখন, দেহের ওজন 19টি মন, শক্ত যেন লোহার গঠন। অবশ্যই ওর ওজন ঠিক 19 মণ নয়, 3.5-এর একটু বেশি, অন্তত 67 তাই ছিল।
হাতি লোফাটার কথা জানি না, কিন্তু এখানে এসে অবধি ও প্রতিদিন সকালে দু একটা ধেড়ে শুয়োর নিয়ে লোফালুপি করে। এটা আমি নিজের চোখে দেখেছি। এই যে এই যে আমার চেহারাটা, এটা তো এক হাতে তুলে নিয়ে এসেছে কহতে। সেটা আর নাই শুনলেন। যাও তো ষষ্ঠী, দুটো ডাব নিয়ে এসো তো আমাদের জন্য। ষষ্ঠী আজ্ঞা পালন করতে চলে গেল। বাইরে মেঘের গর্জন, এমন দমকা হাওয়ায় তেরপোলগুলো ফটফট শব্দে নড়ে উঠল। এইবার না উঠলে দুর্যোগে পড়তে হবে। আমাকে কানটার কথা জিজ্ঞাসা করছিলেন না? ভদ্রলোক বললেন, ওটা আসলে একটা বন বেড়ালের কান, আর আমার অরিজিনাল কান মিশিয়ে তৈরি। কথাটা শুনে হাসি পেয়ে গেল। বললাম, মেশালেন কি করে? ভদ্রলোক বললেন, কেন, একটা মানুষের হৃৎপিণ্ড আর একটা মানুষের শরীরে বসিয়ে দিচ্ছে, আর একটা জানোয়ারের আধখানা কান নিয়ে একটা মানুষের কানের ওপর বসিয়ে দেওয়া যাবে না? আপনি কি আগে ডাক্তারি করতেন, প্লাস্টিক সার্জারি জাতীয় কিছু? তা তো বটেই, করতাম কেন, এখনো করি। তবে সে যেমন তেমন প্লাস্টিক সার্জারি নয়। এ যেমন ধরুন আপনার এই যে বাড়তি আঙুলটা, ওটা যদি আপনার না থাকতো তাহলে প্রয়োজনে ওটা লাগিয়ে দেওয়া আমার পক্ষে জলের মতো সোজা। লোকটাকে অনেক চেষ্টা করলাম বড় ডাক্তার হিসাবে কল্পনা করতে, কিন্তু কিছুতেই পারলাম না। অথচ কানটার দিকে চোখ গেলে সত্যি ভারী অদ্ভুত লাগছিল। কি বেমালুম ভাবে জোড়া লাগিয়েছে, বোঝার কোনো উপায় নেই। ভদ্রলোক বললেন, ডাক্তারি আর বিজ্ঞানের বই ছাড়া জীবনে কেবলমাত্র দুটি বই পড়েছি আমি, আবোল তাবোল আর হজর আলম। আর দুটোর মধ্যে যে ব্যাপারটা আমার সবচেয়ে মনে ধরেছে সেটা হলো ওই প্রাণীগুলো, যাদের বলা হয় আজগুবি কিম্ভূত। এই সব সাধারণের বাইরে কিছু হলে যা বললে যা করলে বা বললেই লোকে পাগলামি আর আজগুবি বলে উড়িয়ে দেয়। এটার কোনো মানেই হয় না। আমি ছেলেবেলা মোমবাতি চুষে খেতাম জানেন, দিব্যি লাগে খেতে। আর মাছি যে কত খেয়েছি ধরে, তার কোনো গোনাগুনতি নেই। শশী যখন ডাব নিয়ে এসেছে তাই ভদ্রলোক একটু আহ, থম থমতে হলো। দুটো কলাই করা গ্লাস টেবিলের ওপর রেখে তার উপর একটা ডাব ধরে দু হাতে তেলও চেপে দিলেই সেটা মট করে ভেঙে ভিতরের জল পড়ল গিয়ে গ্লাসের ভিতর। শশীচরণ আমাদের হাতের গ্লাস ধরিয়ে দিলেন। ডাবের জলে চুমুক দিয়ে ভদ্রলোক বললেন, ডাক্তারি পড়ে প্লাস্টিক সার্জারিতে স্পেশালাইজ করলাম কেন বলুন তো? কেন? আমার কৌতূহল বাড়ছিল, আর সেটা আর কিছুই নয়, ভদ্রলোকের কল্পনার দূর কতটা সেটা জানবার জন্য। ভেজে বিজবিজ বললেন, কারণ শুধু ছবি দেখে মন ভরতো না, খালি ভাবতাম এমন জানোয়ার যদি সত্যি করে কোথাও যে আছে, ওসব প্রাণী সেসব আমার কোনো সন্দেহ ছিল না। কিন্তু আমি তাদের চাইছিলাম আমার ঘরের মধ্যে, আমার হাতের কাছে, আমার চোখের সামনে। বুঝলেন? আমি বললাম, না মশাই, বুঝিনি। কোন সব প্রাণীর কথা বলছেন আপনি? এই ধরুন, বককচ্ছপ কি, গিরগিটিয়া কি, হাঁসঝাড়ু। বললাম, বুঝেছি। তারপর? তারপর আর কি, শুরু করলাম গিরগিটিয়া দিয়ে। দুটোই হাতের কাছে ছিল, টিয়ার মুড়ো আর গিরগিটির ল্যাজ, ঠিক যেমন বইয়ে আছে। প্রথম বাজিতেই কিস্তিমাত, বেমালুম জোড়া লেগে গেল। কিন্তু জানেন, ভদ্রলোক গম্ভীর হয়ে এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, বেশিদিন বাঁচলো না, খেতেই যায় না কিচ্ছু। না খেলে বাঁচবে কি করে? আসলে যা লেখা আছে সেটাই ঠিক, শরীরে শরীরে মিলে গেলেও মনের সন্ধিটা হতে চায় না। তাই এখন ধরে মুড়ো সন্ধিটা ছেড়ে অন্য এক্সপেরিমেন্ট ধরেছি। ভদ্রলোক হঠাৎ কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়লেন। ভাগ্যে ডাব খেতে দিয়েছে, চা বিস্কুট হলে সাহস করে মুখে পড়ে যেত না। ষষ্ঠীচরণ কোথায় গেল কে জানে। একটা খুটখাট শব্দ পাচ্ছি, যেদিক থেকে আসছে তাতে মনে হয় হয়তো ভদ্রলোক যেটাকে তার কাজের ঘর বলছে তার দরজাটা খোলা হচ্ছে। বাইরে উম, ঝোড়ো হাওয়া বইতে শুরু হয়েছে। মেঘের গুড়গুড়ানিও ভালো লাগছে না, আর বসা যায় না, ফিরে গিয়ে কাজে বসতে হবে। ভদ্রলোককে ধন্যবাদ দিয়ে উঠে পড়লাম। চললেন, কিন্তু আমার কাছে একটা যে জিজ্ঞাসা ছিল। বলুন। ব্যাপার কি জানেন, সব জায়গা হয়েছে সজারুর কাঁটা, রাম ছাগলের শিং, সিংহের পিছনে দুটো পা, ভাল্লুকের লোম, সব কিছু, কিন্তু
খানিকটা অংশ যে আবার মানুষের, আর সেখানেই তো ছবির সঙ্গে মিল থাকা উচিত, তাই না? সেরকম মানুষ আপনার চোখে কেউ পড়েছে কিনা জানতে পারলে সুবিধা হতো। এই বলে ভদ্রলোক তার টেবিলের ওপরে রাখা খাতাপত্রের নিচ থেকে একটা আদ্যিকালের আবোলতাবোল বার করে সেটার একটা পাতা খুলে আমার চোখের সামনে ধরলেন। চেনা ছবি অবশ্যই। হাতের মুঠো দিয়ে একটা অদ্ভুত প্রাণী একটি পলায়তনরত গোবেচাড়া মানুষের দিকে কটমট করে চেয়ে আছে। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি তোমার সঙ্গে কুস্তি করে পারবো না। কেমন চমৎকার হবে বলুন তো এমন একটা প্রাণী তৈরি করতে পারলে। কিছুই না, তোড়জোড় সব হয়েছে, তলার দিকের খানিকটা জোড়াও লেগে গেছে। এখন দরকার কেবল একটি এই রকম চেহারার মানুষ। আমি বললাম, অত গোলগাল চোখ কি মানুষের হয়? আলবাত। ভদ্রলোক প্রায় লাফিয়ে উঠলেন। চোখ তো গোলই হয়, চোখের পাতা দিয়ে গোলের অনেকটা ঢাকা বলে ততটা গোল মনে হয় না। আমি দরজার দিকে রওনা দিলাম। কে পাগল, তাই নাছোড়বান্দা, তাই আবার কথার ঝুড়ি। ঠিক আছে প্রফেসর হিজিবিজবিজ, কাউকে নজরে পড়লে জানাবো। অতি অবশ্যই জানাবে, বড্ড উপকার হবে। আমি অবশ্যই নিজেও খুঁজছি। আপনি কোথায় উঠেছেন সেটা বললেন না তো। শেষের প্রশ্নটা না শোনার ভান করে অন্ধকারে বেরিয়ে পড়লাম। আর বেরোয়েই দৌড়। ভিজতে আপত্তি নেই, কিন্তু ঝড়ের মধ্যে যে বালি ওড়ে সেটা নাকে মুখে ঢুকে বড় বিশ্রী অসুবিধার সৃষ্টি করে। কোনো রকমে হাত দুটো মুখের সামনে ধরে চোখটা বাঁচিয়ে হোটেলে যখন ফিরেছি তখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ঘরে ঢুকে সুইচ টিপে দেখি বাতি জ্বলছে না। বারান্দায় বেরিয়ে হাঁক দিয়ে বেয়ারাকে ডাকতে যাব, ঠিক সেটার আর প্রয়োজন হলো না। বেয়ারা মোমবাতি নিয়ে আমার ঘরের দিকেই আসছে। কি ব্যাপার জিজ্ঞাসা করতে বলল। বেশ ঝড় বৃষ্টি হলে হলে বাতি নিয়ে যাওয়াটা নাকি গোপালপুরে একটা সাধারণ ঘটনা। 8টার সময় খাওয়া দাওয়া শেষ করে খাটে বসে টিমটিম আলোকে লেখার কাজ শুরু করতে গিয়েছি। বুঝলাম আমার মনোযোগ ব্যাঘাত ঘটেছে। মনটা আবার বারবার চলে যাচ্ছে প্রফেসর হিজিবিজবিজের দিকে। 300 বছরের পুরানো ঝুরঝুরে বাড়িতে জোড়াতালি দিয়ে এখানেও সেই আবোল তাবোলে থুত্থুরে বুড়িটার কথাই মনে পড়ে। কিভাবে রয়েছে লোকটা, বদ্ধ পাগল না হলে কি কেউ এইরকম করে? আর ষষ্ঠীচরণ কৌতে এমন এক ষাঁড়ের মতো চাকর জোগাড় করেছে তিনি। আর সত্যিই কি তিনি এই পূর্ব দিকের বন্ধ ঘরটায় একটা অদ্ভুত কিছু করেছেন? লোকটার কথা কথার কতটা সত্যি আর কতটা মিথ্যে, পুরোটাই অবশ্য পাগলের প্রলাপ বলে উড়িয়ে দেওয়া যেত। কিন্তু গোলমাল করছে ওর ওই কান দুটো। ওগুলো যেন শুধু বেমালুম জোড়া হয়েছে তা না। আসবার সময় কেরোসিনের আলোতে লক্ষ্য করেছি একটা কানের সূচালো অংশ আর একটা ফোসকা পড়েছে। আর তার মানে যে কান শরীরেরই অংশ, তার শরীরের কোনো জায়গার মতো শিরাও রয়েছে, শ্রামও রয়েছে, রক্ত চলাচল হচ্ছে, সবই আছে। সত্যি যতই ভাবছি ততই মনে হচ্ছে ওই কানটা না থাকলে যেন অনেকটা নিশ্চিন্ত হতে পারতাম। পরদিন সকালে 5:30টায় ঘুম থেকে উঠে দেখি রাতারাতি মেঘ কেটে গিয়েছে। চা খেতে বসে হিজিবিজি যের কথা মনে হতে হাসি পেল। ব্যাপারটা আর কিছুই নয়, আবছা অন্ধকারে কেরোসিনের আলোয় অর্ধেক দেখেছি, অর্ধেক কল্পনা করেছি। হোটেলে ফিরে এসেও পেয়েছি সেই একই অন্ধকার, তাই মন থেকে খটকার ভাবটা কাটবার সুযোগ পাইনি। আজ বালির ওপরে সকালের রোদ আর শান্ত সমুদ্রের চেহারা দেখে মনে হলো লোকটা খ্যাপা ছাড়া আর কিছুই নয়। পায়ের তলায় গোড়ালির কাছে একটা চিনচিনে ব্যথা অনুভব করছিলাম। পরীক্ষা করে দেখলাম একটা জায়গায় ছোট্ট একটা কাঁটার দাগ। বুঝলাম কাল অন্ধকারে বালির ওপর দিয়ে দৌড়ে আসার সময় ঝিনুক জাতীয় কিছু আঁচড় লেগেছে। সঙ্গে ডেটল আয়োডিন কিছুই আনেনি, তাই 9টা নাগাদ একবার বাজারের দিকে গেলাম। বাজারে যাবার রাস্তাটা নিউ বেঙ্গলি হোটেলের সামনে দিয়েই গেছে। হোটেলের সামনে বারান্দায় কালকে ঘনশ্যামবাবুকে দেখলাম একজন ফেরিওয়ালার কাছ থেকে একটা প্রাবাল নিয়ে নাড়াচাড়া করে দেখছেন। আমার পায়ের আওয়াজ শুনে ভদ্রলোক মুখ তুললেন, আর তুললেন আমার বুকের ভিতরটা ধড়াস করে উঠল। এই যে আবোল তাবোলের মুখ,
এ মুখের খোঁজ করছেন ওই উদ্মান প্রফেসর হিজিবিজবিজ? কোনো সন্দেহ নেই, থ্যাবড়া নাকের নিচে দুপাশে ছিটকে থাকা লম্বা পাকা গোঁফ, লম্বা গলার দুপাশে ঠিক ছবির মতো করে বেরিয়ে থাকা শিরা, এমনকি চ্যাপ্টা থুতনি, নিচে কয়েক গোছা মাত্র চুলের ছাগলা দাড়ি পর্যন্ত। আসলে কাল কেন জানি না লোকটার আবভাব পছন্দ হয়নি বলে ওর মুখের দিকে ভালো করে তাকাইনি। আজকের চোখাচোখি হলো বটে, আর একটা নমস্কারও করলাম, কিন্তু ভদ্রলোক দেখলাম সেটা গ্রাহ্য করলেন না। ভারী অভদ্র। কিন্তু তাও লোকটার জন্য দুশ্চিন্তা হলো। এই পাগলের খপ্পরে কখনো পড়তেই দেওয়া যায় না একে। হিজিবিজি বা তার চাকর যদি তাকে দেখে তাহলে নির্ঘাত বগলদাবা করে নিয়ে যাবে ওই ঝুরঝুরে বাড়িতে, আর তারপর সেটা কি করবে সেটা মা গঙ্গাই জানে। ঠিক করলাম বাজার ফেরাতে একবার রাধা বিনোদবাবুর সঙ্গে দেখা করে ব্যাপারটা বুঝিয়ে খুলে বলবো। তাকে সাবধান করে দেব তার হোটেলের একমাত্র অতিথিকে যেন তিনি একটু চোখে চোখে রাখেন। কিন্তু ডেটল কিনতে কিনতে আমার সংকল্পটা যেন আলাদা আপনা থেকেই বাতিল হয়ে গেল। রাধা বিনোদ বাবুকে যেসব উদ্ভট কথা আমাকে বলতে হবে সেগুলো কি তিনি বিশ্বাস করবেন? মনে তো হয় না। এমনকি সেসব শুনে শেষটায় হয়তো আমাকেই পাগল ঠাওরাবে। তাছাড়া আমি যে তার নিষেধ অগ্রাহ্য করে বীজের বাড়ি গিয়েছি সেটাও নিশ্চয়ই তার মনোপুত হবে না। ফেরার পথে আরেকবার ঘনশ্বরবাবুকে দেখে মনে হলো আমার চোখে যাকে ওই ছবির মতো মনে হচ্ছে বীজের চোখে সেটা নাও হতে পারে। সুতরাং যতটা ভয়ের কারণ আছে বলে ভাবছি, আসলে হয়তো ততটা নেই। কাজেই বুদ্ধিমানের কাজ হবে এদের কিছু না বলে আর প্রফেসরকেও ঘনশ্যামের সম্বন্ধে কিছু না বলা। এবার থেকে শুধু পশ্চিমের দিকটায় বেরোতে যাব আর বাকি সময়টা হোটেলের ঘরে বসে লেখার কাজ করব। হোটেল ফিরতেই বেয়ারা বলল একটি ভদ্রলোক আমার কাজ খোঁজে এসেছিলেন। আমাকে না পেয়ে তিনি নাকি একটা চিঠি রেখে গেছেন। অত্যন্ত খুদে খুদে প্রায় পিঁপড়ের মতো অক্ষরে লেখাটা চিঠি। এই, প্রিয় ষড়াঙ্গন মহাশয়, আজ সন্ধ্যাবেলা অবশ্যই একবার আমার গৃহে আসবেন। সিংহের পশ্চাৎভাগের সহিত সজারুর কাঁটা ও ভাল্লুকের লোম নিখুঁতভাবে জোড়া লাগিয়েছি। মৃদগর একটি তৈরির হইয়ার চমৎকার। সিংহ তিনটি মস্তকের অপেক্ষায় আছে। এখন শুধুমাত্র মস্তক আর হস্তদ্বয় সংগ্রহ হইলেই হয়। ষষ্ঠীচরণ জনৈক ব্যক্তির সন্ধান আনিয়াছে। মূল চিত্রের সহিত তাহার নাকি যথেষ্ট সাদৃশ্য। আশা করি আজই আমার পরীক্ষা সফল হবে। অতএব সন্ধ্যায় একবার কিংকর্তব্য বিমূঢ়ে পদার্পণ করিলে যাহার পর তাই আহ্লাদিত হব। ইতি অভিনয়ে HBBB। মনে পড়ে গেল বাড়ির নাম কিংকর্তব্য বিমূঢ় রাখা কথাটা হজরওয়ালা বলা থেকেই হিজিবিজবিজি বলেছিল। চিঠিটা পড়ে মনে আবার দুশ্চিন্তা দেখা দিল। কারণ মনে হচ্ছে শশীচরণ হয়তো ঘনশ্যাম বাবুকেই দেখেছে। সারা দুপুর যতদূর সম্ভব মন দিয়ে লেখার কাজ করলাম। বিকেলের দিকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। বারান্দায় ডেক চেয়ারে বসে সমুদ্রের দিকে দেখতে দেখতে মনটা অনেকটা হালকা হয়ে এলো। উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া গেছে, এগিয়ে আসা ঢেউগুলো গায়ে লাগছে, আর তার ফলে ঢেউয়ের মাথায় ফেনাগুলো টুকরো টুকরো হয়ে হাওয়ায় ছড়িয়ে পড়েছে। বেশ লাগছে দেখতে। 6টা নাগাদ হঠাৎ দেখি রাধা বিনোদ বাবু কেমন একটা উদ্ভ্রান্ত ভাব নিয়ে বালির ওপর দিয়ে হন্তদন্ত হয়ে আমাদের বারান্দার দিকে এগিয়ে আসছেন। ভদ্রলোক কাছে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, আমার সেই গেস্টটিকে কি এদিক দিয়ে হেঁটে যেতে দেখেছেন? কে, ঘনশ্যাম বাবু? আরে হ্যাঁ মশাই, কাল যেখানে ছিলুম আমরা সেখানে ওয়েট করার কথা আমার জন্য, এখন এসে দেখছি নেই। কাছাকাছির মধ্যে একটা লোক নেই যে যাকে জিজ্ঞাসা করে। এদিকে আমার হোটেলেও হাঙ্গামা। আমার সোনার ঘড়িটি চুরি গেছে, চাকরটাকে জেরা করতে দেরি হয়ে গেল। আপনার এদিক দিয়ে যায়নি বোধহয়। আমি চেয়ার ছেড়ে উঠে পড়লাম। না, এদিক দিয়ে যায়নি। আমি বললাম, তবে একটা সন্দেহ হচ্ছে আমার।
একটা জায়গা গেলে হয়তো খোঁজ পাওয়া যেতে পারে। আপনার হাতের লাঠিটা বেশ শক্ত মজবুত তো? দাদা বিনোদবাবু থতমত খেয়ে বললাম, লাঠি? হ্যাঁ, তো লাঠি তো আমার সেই ঠাকুরদার কাজের। আমার সঙ্গে আর কিছু নেই। একটা করাত মাছের দাঁত কিনেছিলাম প্রথম দিকে, সেইটে সঙ্গে নিয়ে নিলাম। অন্য হাতে নিলাম আমার টর্চটা। পূর্ব দিকে যাচ্ছি দেখে রাধা বিনোদবাবু ধরা গলায় বললেন, লুলিয়া বস্তি ছাড়িয়ে যাবেন কি? হ্যাঁ, তবে বেশি দূর নয়, মাইলখানেক। সারা রাস্তা বিনোদবাবু শুধু একটু কথায় বার তিনেক বললেন, কিছুতেই বুঝতে পারছি না মশাই। ১.৫ মাইল পথ এসে পৌরকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে হেঁটে যেতে গেলে গেল ঘণ্টাখানেক। সন্ধ্যা হয়ে গেছে। বাড়ির কাজ অবধি না পর্যন্ত কেউ আছে কিনা বোঝা অসম্ভব। বাড়ির দিকে যতই যাচ্ছি ততই দেখছি রাধা বিনোদবাবু উৎসাহ কমে আসছে। শেষটায় ১০ হাত দূরে পৌঁছে হঠাৎ একবার থেমে গিয়ে বললেন, আপনার মতলবটা কি বলুন তো? বললাম, এত দূর যখন এলেন তখন আর ৫-১০টা হাত যেতে আপত্তি কিসের? অগত্যা ভদ্রলোক এগিয়ে গেলেন আমার পিছন পিছন। বাড়ির সামনে একটা টর্চ জ্বালতে হলো, কারণ ভিতরের দুর্ভেদ্য অন্ধকার। কালকে কেরোসিনের বাতি এতক্ষণ জ্বলে যাওয়ার কথা, কিন্তু জ্বলেনি। সামনের দরজা দিয়ে ভিতরে ঢুকে টর্চের আলোতে প্রথমেই দেখলাম একটা লোক মাটিতে হুমড়ি দিয়ে পড়ে আছে। লোকটা মরেনি, কারণ তার বিশাল বুকটা নিঃশ্বাস প্রশ্বাস ওঠানামা করছে। এই যে সেই চাকরটা, ঘড়ঘড়ে গলায় বলে উঠলেন রাধা বিনোদবাবু। আজ্ঞে হ্যাঁ, ষষ্ঠীচরণ। আপনি নামটাও জানেন নাকি? এ কথার উত্তর না দিয়ে বৈঠকখানায় ঢুকলাম। ঘর খালি, প্রফেসরের কোনো চিহ্ন নেই। সেখান থেকে বেরিয়ে গেলাম কাজের ঘরের দিকে। দরজাটা অর্ধেক খোলাই ছিল। ষষ্ঠীচরণকে ডিঙিয়ে তবে ভেতরে ঢুকতে হলো। বৈঠকখানার মতোই ঘরের আয়তন। এদিকে টেবিলের ওপর স্তূপিকার সরঞ্জাম, শিশি, বোতল, কাঁটাছুরি, ওষুধপত্র ইত্যাদি। একটা উগ্র গন্ধে ঘরটা ভরে গিয়েছে। এ গন্ধ আমি চিনি। ছেলেবেলায় চিড়িয়াখানায় জন্তুর খাঁচার সামনে দাঁড়ালে এ গন্ধ পেয়েছি। আরে, সে লোকটার পাঞ্জাবি রয়েছে দেখছি এখানে। রাধা বিনোদবাবু চেঁচিয়ে উঠলেন। আজ সকালে পাঞ্জাবিটা আমিও দেখেছি। 3 কোয়ার্টার হাতা ব্রাউন রঙের পাঞ্জাবি, বুকে সাদা বোতাম। এটা যে ঘনশ্যাম বাউরি পাঞ্জাবি তাতে কোনো সন্দেহ নেই। আর এই পাঞ্জাবির পকেট হাত ঢুকিয়ে এক ছমছমে অবস্থায় রাধা বিনোদবাবু চমকে উঠে হাঁপ ছাড়লেন। তিনি তার সোনার ঘড়ি ফিরে পেয়েছেন। কিন্তু এখানে এসব হচ্ছে কি বলুন তো? কিসের সরঞ্জাম ওগুলো? পাঞ্জাবি রয়েছে, পকেটে ঘড়ি রয়েছে, কিন্তু বেটা মানুষটা গেল কোথায়? আর সেই বুড়োটাই বা কোথায় গেল? বললাম, বাড়ির ভিতরে নেই, সেটা তো বোঝাই যাচ্ছে। চলুন বাইরে। ষষ্ঠীচরণ এখনো অজ্ঞান। তাকে আবার ডিঙিয়ে পেরিয়ে আমরা বাড়ির বাইরে বালির ওপর এলাম। এবারে সমুদ্রের দিকে চাইতেই আবছা অন্ধকারে একটা মানুষকে দেখতে পেলাম। সে এদিকেই আসছে। আরেকটু কাছে আসতে হাতের টর্চটা জ্বালিয়ে তার উপরে ফেললাম। প্রফেসর হিজিবিজবিজ। সরাঙ্গুন মশাই কি? আগে হ্যাঁ, আমি হিমাংশু চৌধুরী। আরেকটু আগে এলেন না? ভদ্রলোক যেন গভীর আক্ষেপের সঙ্গে কথাটা বললেন। কেন বলুন তো? জিজ্ঞাসা করলাম। ও তো চলে গেল। ছবির মতো মানুষ পেলাম। 1 ঘন্টা জোড়া লেগে গেল। জোড়া লেগে গেল। দিব্যি চলে ফিরে বেড়াল পরিষ্কার করে বেড়ালো, পরিষ্কার কথা বলল। ষষ্ঠীচরণ ভয় পাচ্ছিল বলে ওর মাথায় মুগুরের বাড়ি মারল, আর তারপর চলে গেল সোজা সমুদ্রের দিকে। একবার ভাবলুম ডাকি, কিন্তু নাম তো নেই, কি বলে ডাকবো? মানুষের মাথা, সিংহের পা, সজারুর পিঠ, রাম ছাগলের শিং। অথচ জলে যে গেল কেন, সেটা বুঝতে পারলাম না। কথাটা বলতে বলতে ভদ্রলোক তার অন্ধকার বাড়ির দিকে ঢুকে গেল। মাথায় হাতের টর্চটা এতক্ষণ তার উপর ফেলা ছিল। এখন হাতটা নিচে নামতে চোখে পড়ল বালির ওপর পায়ের ছাপ। টাটকা পায়ের ছাপ। পা তো নয়, থাবা। ছাপ ধরে আলো ফেলে ফেলে এগিয়ে গেলাম। ক্রমে ভিজে বালি এত, তাতে ছাপ আরো গভীর। কাঁকড়ার গর্তের পাশ দিয়ে অজস্র ঝিনুকের ওপর দিয়ে থাবার ছাপ ক্রমে জলের দিকে সমুদ্রে হারিয়ে গিয়েছে। এতক্ষণে রাধা বিনোদবাবুর কথা বললেন। সবই তো বুঝলাম। উনি তো বদ্ধ পাগল, আপনি হয়তো হাফ পাগল, কিন্তু আমার হোটেলের বাসিন্দা ওই বাটপাড়াটা গেল কোথায়?
হাত থেকে কড়া মাছের দাঁতটা জলে ফেলে দিয়ে হোটেলের দিকে পা বাড়িয়ে বললাম, সেটা না হয় পুলিশকে তদন্ত করতে বলুন। পাঞ্জাবিটা যখন এখান থেকে পাওয়া গিয়েছে তখন এখানেই দেখতে বলুন। তবে আমার আশঙ্কা হচ্ছে যে রহস্যের কুলকিনারা করতে গিয়ে পুলিশ বাবাজিরও শেষটায় না আমার দশা হয়, অর্থাৎ কিংকর্তব্য বিমূঢ়। ধন্যবাদ। পরের দিনের গল্প, বাতিকবাবু। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।